একটা ছেলে জেলখানায় বন্দি অবস্থায় বসেছিল। কিছু লোক এসে তাকে শেকল দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে পশুর মতো জনসাধারণের সামনে নিয়ে আসে। সবাই চিৎকার করছে, এই খুনিকে ফাঁসিতে ঝুলিয়ে দাও। এরপর বিচারক তার শুনানি সবাইকে শুনিয়ে দেয়। ঘোষণা করা হয় প্রথমে তার হাত পা ভেঙে ফেলা হবে, তারপর তাকে নির্মমভাবে ফাঁসিতে ঝুলানো হবে। এটা শুনে জনগণ উল্লাসে ফেটে পড়ে। কিন্তু কেন? ছেলেটিকে কেন এত নির্মমভাবে শাস্তি দেওয়া হবে? তার সঙ্গে এত নিষ্ঠুর ব্যবহার কেন করা হচ্ছে? এই সব কিছু জানার জন্য আমাদের অতীতে ফিরে যেতে হবে। সাল 1936। প্যারিসের একটা মাছের বাজারে একটা মহিলা কাজ করছিল। সে প্রেগনেন্ট। কিছুক্ষণ পর তার প্রসব বেদনা ওঠে এবং দ্রুত সে একটা শিশুর জন্ম দেয়। কিন্তু জন্মের পরেই সে বাচ্চাটিকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। আসলে মহিলাটি এর আগে আরও 4টি মৃত সন্তান জন্ম দিয়েছিল। প্রতিবারই সে সেই মৃত বাচ্চাদের মাছের সাথে নদীতে ফেলে দিত। তো এই বাচ্চাটিকেও সে মৃত ভেবে ফেলে দিতে নিয়েছিল। কিন্তু এইবার তিনি একটা জীবিত বাচ্চার জন্ম দেন। বাচ্চাটির ঘ্রাণ শক্তি ছিল অত্যন্ত প্রখর, আর এই ঘ্রাণ শক্তির জন্যই সে কাঁদতে শুরু করে। যেটা শুনে আশপাশের লোকরা দ্রুত সেখানে ভিড় জমায় এবং সবাই ভাবে তার মা তাকে মেরে ফেলতে চাচ্ছে। তখন পাবলিক ওই মহিলাকে ধরে ফেলে এবং শাস্তি হিসেবে তাকে ফাঁসিতে চড়ায়। এরপর শিশুটিকে একটা অনাথ আশ্রমে পাঠানো হয়, কিন্তু অনাথ আশ্রমের কিছু বাচ্চা তাকে মেরে ফেলার চেষ্টা করে, কারণ শিশুটি তাদের জায়গা দখল করে নিয়েছিল, যেটা সেই বাচ্চাদের মোটেও পছন্দ ছিল না। ঠিক তখনই ম্যাডাম গিল্লার্ড এসে শিশুটিকে বাঁচান এবং অন্য বাচ্চাদের শাস্তি দেন। এই শিশুটির নামে ছিল জিন ব্যাস্টিন ক্লিনওয়াইন। হ্যাঁ, সেই ছেলেটি যাকে সিনেমার শুরুতে ফাঁসির সাজার ঘোষণা দেওয়া হয়। আশ্রমের বাকি বাচ্চারা খুব শীঘ্রই বুঝতে পারে যে এই ছেলের মধ্যে কিছু একটা ভিন্নতা রয়েছে। সময় এগিয়ে যায়। ছেলেটার বয়স এখন 5। তার ঘ্রাণ শক্তি বয়সের সাথে আরও শক্তিশালী হয়ে ওঠে। তখন সে বুঝতে পারে যে সে অন্য সাধারণ বাচ্চাদের মতো নয়, বরং তার মধ্যে কিছু অতিমানবিক ক্ষমতা রয়েছে। আর এই কারণে অন্য শিশুরা তাকে ঘৃণা করতে শুরু করে এবং সবার মাঝে থেকেও সে নিজেকে একা অনুভব করত। এমনকি সে কথাও বলতে পারত না, কিন্তু তার ঘ্রাণ শক্তির মাধ্যমে সে কথা বলাও শিখেছিল। সে বড় হওয়ার সাথে সাথে তার ঘ্রাণ শক্তি আরও তীব্র হয়ে ওঠে। দূর থেকেও সে প্রত্যেকটা জিনিসের গন্ধ আলাদা করতে পারত। এরপর 13 বছর বয়সে ম্যাডাম গিল্লার্ড তাকে আর আশ্রমে রাখতে না পেরে এক চামড়া ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন মাত্র 15 সেন্টের বদলে। তবে ম্যাডাম গিল্লার্ড যখন বাড়িতে ফিরছিলেন, কিছু ডাকাত তাকে খুন করে তার সেই টাকাটা ছিনিয়ে নেয়। এদিকে জিনের বেশিরভাগ সময় কাটে পশুর চামড়া ছাড়ানোর কাজে। প্রতিদিন 15 থেকে 16 ঘন্টা অমানবিক পরিশ্রম করতে হতো তাকে। সময় কেটে যায় এবং সে আরও বড় হয়ে ওঠে। একদিন সেই ব্যবসায়ী তার কাজে সন্তুষ্ট হয়ে তাকে শহরে নিয়ে যায়। শহরের গলিগুলোর মধ্যে দিয়ে হাঁটার সময় সে বিভিন্ন গন্ধ চিহ্নিত করতে থাকে। ঠিক তখন একটা অদ্ভুত এবং মনোমুগ্ধকর সুবাস তার নাকে এসে লাগে। সেই গন্ধের উৎস খুঁজতে সে পাগলের মতো ছুটতে থাকে এবং অবশেষে সে একটা পারফিউমের দোকান পর্যন্ত চলে যায়। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বিভিন্ন সুগন্ধের আনন্দ সে উপভোগ করছিল। ঠিক তখনই এক ভিন্নতার ঘ্রাণ তাকে আরও আকর্ষণ করে। সে ওই গন্ধের উৎস খুঁজতে আবার ছুটতে শুরু করে। একসময় সে বুঝতে পারে যে এই সুগন্ধটি আসছিল এক ফুল বিক্রেতা মেয়ের শরীর থেকে। মেয়েটা অপূর্ব সুন্দরী। জিন তার সুগন্ধের প্রতি মোহিত হয়ে তার পেছনে হাঁটতে শুরু করে। একসময় মেয়েটি যখন বুঝতে পারে, তখন তাকে জিজ্ঞেস করে, তুমি আমার পিছু নিয়েছো কেন? তুমি কি কিছু ফল নিতে চাও? কিন্তু সে কোনো উত্তরই দেয় না, বরং মেয়েটির হাত ধরে অদ্ভুতভাবে শুকতে শুরু করে। মেয়েটা ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু সে পেছন পেছন মেয়েটাকে ফলো করতেই থাকে এবং সেই ঘ্রাণের আকর্ষণে তার ঘর পর্যন্ত পৌঁছে যায়। হঠাৎ করে সে মেয়েটির পেছনে গিয়ে তাকে শুকতে শুরু করে। মেয়েটি আতঙ্কে চিৎকার করে ওঠে। ঠিক তখনই উপরতলা থেকে কিছু লোক নিচে নামে। জিন ভয় পেয়ে মেয়েটির মুখ চেপে ধরে, যাতে সে আর চিৎকার করতে না পারে। মেয়েটি ছটফট করতে থাকে, কিন্তু সে তাকে ছাড়ে না। কিছুক্ষণ পর যখন সে মেয়েটির মুখ থেকে হাত সরায়, তখন দেখে মেয়েটি আর বেঁচে নেই। জিন হতবাক হয়ে যায়। সে আসলে মেয়েটিকে মারতে চায়নি, কিন্তু কিভাবে যে কি হয়ে গেল সে কিছুই বুঝে উঠতে পারে না। তবে মেয়েটির শরীরের গন্ধ তাকে ধীরে ধীরে পাগল বানিয়ে ফেলছিল। তাই সে পাগলের মতো মেয়েটির শরীর থেকে গন্ধ তার নাকে নিতে থাকে। তবে একটা পর্যায়ে মেয়েটির শরীরের সেই স্বর্গীয় সুগন্ধি ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। এতে জিন হতাশ হয়ে পড়ে এবং ভাবে, এই গন্ধ কোথায় চলে গেল? এভাবে জিন তার প্রথম খুনটা করে। তারপর সে তার মাস্টারের কাছে ফিরে আসে, কিন্তু ফিরে আসার পর তার মাস্টার তাকে প্রচণ্ড মারধর করে। অন্যদিকে আমরা দেখতে পাই প্যারিসে অনেক পারফিউমের দোকান ছিল। সেখানে একটা দোকান ছিল যাদের পারফিউম পুরো প্যারিস শহরে বেশ জনপ্রিয় ছিল। জোপেসি বেলডেনির একটা দোকান ছিল যা একটা সময় বিখ্যাত ছিল, কিন্তু প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় তার ব্যবসার অবস্থা খুব খারাপ হয়ে যায়। বেলডেনি ব্র্যান্ডের মরেনসাইনের পারফিউম নকল করার চেষ্টা করছিল, কিন্তু তার বয়স হয়ে যাওয়ায় সেটা সে করতে পারে না। একদিন রাতে জিন পশুর চামড়া ডেলিভারি করতে বেলডেনির বাসায় যায়।
ঠিক তখনই সে বিল্ডিং থেকে মরেন সাইনের পারফিউমের গন্ধ পায়। সে বলে, আমি চাইলে এমন পারফিউম বানিয়ে দিতে পারি। বেলডেনি প্রথমে হেসে ওঠে, কিন্তু জিনের এত আগ্রহ আর জোরাজোরিতে সে জিনকে একটা সুযোগ দেয়। জিন বিভিন্ন সুগন্ধের বোতল টেবিলে রাখে এবং বলে এগুলো একত্র করে পারফিউম বানানো হয়। সে এমনভাবে কাজ করছিল যেন কত বছরের অভিজ্ঞতা রয়েছে তার। কিন্তু বেলডেনি বলে, পারফিউম তৈরি করার জন্য কোন উপাদান কী পরিমাণ ব্যবহার করতে হবে তা শুধু প্রকৃত প্রতিভাবানরাই জানে, কিন্তু তোমাকে দেখে সেরকম প্রতিভাবান মনে হচ্ছে না। কিন্তু জিন বেলডেনিকে ভুল প্রমাণ করে দেয়। সে সমস্ত সুগন্ধি মিশিয়ে মরেন সাইনের মতো একটা পারফিউম তৈরি করে ফেলে। বেলডেনি এটা দেখে হতভম্ব হয়ে যায়, কিন্তু জিন বলে, এটাই সেরা পারফিউম না, তুমি চাইলে আমি এর থেকেও ভালো পারফিউম তোমাকে বানিয়ে দিতে পারি। এরপর সে আরও কয়েকটা সুগন্ধ মিশিয়ে তার মধ্যে সব থেকে ভালো পারফিউম তৈরি করে, কিন্তু বেলডেনি সেটা পরীক্ষা না করে তাকে চলে যেতে বলে। বেলডেনি বলে, আমি চিন্তা করে জানাবো। জিন চলে যাওয়ার পর বেলডেনি সেই পারফিউমের গন্ধ শুকে, আর সেই মুহূর্তে তার প্রথম প্রেমের স্মৃতি মনে পড়ে যায়। এখন তার হাতে আছে মরেন সাইনের থেকেও ভালো পারফিউম। তাই সে দ্রুত জিনের মাস্টারের কাছে যায় এবং জিনকে টাকা দিয়ে কিনে নেয়। এরপর তার মাস্টার মদ খাওয়া অবস্থায় নদীতে পড়ে মারা যায়। এইদিকে জিনের তৈরি পারফিউম বেলডেনির দোকানকে নতুন করে জনপ্রিয় করে তোলে। পুরো প্যারিস জুড়ে তার দোকানে ভিড় লেগে যায়। এরপর বেলডেনি জিনকে পারফিউম তৈরির ধাপগুলো বলে। বেলডেনি তাকে বোঝায়, প্রত্যেক পারফিউমের 3টা স্তর থাকে। প্রথমটি হলো টপ স্তর। টপ স্তরের পারফিউমের সুগন্ধ মাত্র কয়েক মিনিটের জন্য স্থায়ী থাকে। দ্বিতীয়টি হলো হার্ট স্তর। হার্ট স্তরের সুগন্ধ কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়ে থাকে, তবে বেশি স্তরের পারফিউমের গন্ধ কয়েকদিন পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। প্রত্যেকটি স্তরে থাকে মোট 12টি পারফিউম। যদি কেউ কখনো 13 নাম্বার সুগন্ধ যোগ করে তাহলে সেটা অসাধারণ পারফিউম হয়ে উঠবে। তবে মানুষের পক্ষে শুধুমাত্র 11টি সুগন্ধ চেনা সম্ভব, কিন্তু কেউ যদি 13তম সুগন্ধি তৈরি করতে পারে তাহলে সেই পারফিউমের আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। এই কথাটি জিনের মনে গভীরভাবে গেঁথে যায়। এখন সে এমন একটি পারফিউম বানাতে চায় যা পুরো বিশ্বকে মোহিত করবে। তাই জিন জানতে চায় কিভাবে পারফিউমের বেস্ট লিকুইড তৈরি করা হয়। সে তার মাস্টারের কাছে সেটা শিখতে চায়। তার মাস্টার কিভাবে গোলাপ ফুলের নির্যাস বের করতে হয় সেটা তাকে শেখায়। জিন এই প্রক্রিয়াটা শেখার পর বিভিন্ন জিনিসপত্র এনে তার গন্ধ বের করার চেষ্টা করে, কিন্তু সে এমন কিছু জিনিসের গন্ধ বের করার চেষ্টা করছিল যাদের নিজস্ব কোনো গন্ধ ছিল না। একদিন বেলডেনি হঠাৎ কিছুর শব্দ শুনতে পায়। সে দ্রুত নিজের লাইব্রেরিতে চলে আসে। সে দেখে জিন প্রচণ্ড রেগে আছে। যখন সে রাগের কারণ জিজ্ঞেস করে তখন জিন তাকে মিথ্যেবাদী বলে দোষারোপ করে। সে বলে, তোমার পদ্ধতিতে কাঁচ, লোহার, তামার কোনো জিনিসের গন্ধ সংরক্ষণ করা সম্ভব নয়। বেলডেনি কিছুই বুঝতে পারে না, কিন্তু যখন সে নিজের মেশিনে মৃত একটা বিড়াল দেখে সে প্রচণ্ড রেগে যায়। আসলে জিন মনে করেছিল যে কোনো কিছুরই গন্ধ সংরক্ষণ করতে পারবে, কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা ছিল তার। যখন সত্যটা তার সামনে আসে জিন সেন্সলেস হয়ে যায়। সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার জানায় তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। বেলডেনি খুব হতাশ হয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর জিনের জ্ঞান ফিরে আসে এবং সে আবারও একই প্রশ্ন করে, ডিস্টিলেশন ছাড়া কি আর কোনো উপায় আছে যার মধ্যে গন্ধ সংরক্ষণ করা যায়? বেলডেনি তখন তাকে বলে যে 10,000 গোলাপের সুগন্ধ বের করতে একটা বিশেষ মেশিনের দরকার হয়, যেটি সে গ্রাস শহরে শিখেছিল প্যারিসে আসার আগে। কিন্তু গ্রাসে যেতে হলে তোমার সরকারি কাগজপত্র লাগবে। অবশেষে এই কাগজপত্র পেতে গ্যালোইন বেলডেনিকে একটা বিশেষ ফর্মুলা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। ফাইনালি ডকুমেন্ট পাওয়ার পর জিন বেলডেনিকে বিদায় জানিয়ে গ্রাসের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে বেলডেনিও স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘুমাতে যায়। এই মুহূর্তে সে নিজেকে সব থেকে সুখী অনুভব করে, কিন্তু হঠাৎ করে রাতে তার পুরো বিল্ডিং ধসে পড়ে এবং সে মারা যায়। আচ্ছা, এখানে আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে যখনই জিনের কোনো মাস্টার তাকে ছেড়ে চলে যায় তখনই কিন্তু কোনো না কোনোভাবে তারা মারা যায়। তার মানে হচ্ছে জিনকে যারা ত্যাগ করে তারা আর এই পৃথিবীতে বেঁচে থাকে না। যেমন জন্মের পর তার মা তাকে ত্যাগ করেছিল, ফলে মায়ের মৃত্যু হয়ে যায়। এরপর ম্যাডাম গিল্লার্ড তাকে চামড়া ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছিল, সেও মারা যায়। চামড়া ব্যবসায়ী যখন পারফিউম ব্যবসায়ীর কাছে তাকে বিক্রি করে দেয় সেও কোনো না কোনোভাবে মারা যায়। আর যখন পারফিউম ব্যবসায়ীর কাছ থেকে জিন চলে যায় তখন সেও মারা যায়। এই দিকে গ্রাসের পথে যেতে যেতে জিন প্রথমবারের মতো নিজেকে স্বাধীন অনুভব করে, উপলব্ধি করে যে সে এখন নিজেই নিজের মালিক। কিছু দূর যাওয়ার পর তার সামনে দুটো রাস্তা আসে। একটা রাস্তা ছিল গ্রামের রাস্তা আর অন্যটি ছিল পাথরের রাস্তা। সে তখন তার সামনে পাথরের রাস্তাটি বেছে নেয়, যেখানে সাধারণত কেউ যাতায়াত করে না। সামনে গিয়ে সে একটা গুহায় আশ্রয় নেয় এবং কিছুদিন সেখানেই কাটিয়ে দেয়। অনেক দিন কাটানোর পর সে আবারও সেই মেয়েটির স্বপ্ন দেখতে শুরু করে যাকে খুন করেছিল। সে ব্যাকুল হয়ে পড়ে। একসময় তার উপলব্ধি হয় তার নিজের শরীরেই কোনো গন্ধ নেই।
সে বৃষ্টিতে ভিজে নিজেকে পরিষ্কার করে নেয় এবং আবারও গ্রাসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথে সে আবারও সেই পরিচিত গন্ধ অনুভব করে। পেছন ফিরে তাকাতেই দেখে অত্যন্ত সুন্দরী একটা মেয়ে ঘোড়ার গাড়িতে চড়ে কোথাও যাচ্ছিল। জিন মেয়েটির পিছু নেয় এবং তার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। এরপর জিন সিদ্ধান্ত নেয় যে এই মেয়ের শরীরের ঘ্রাণ দিয়ে সে এমন একটা পারফিউম তৈরি করবে যার গন্ধে সবাই মুগ্ধ হয়ে যাবে। এই মেয়েটি ছিল শহরের একজন ধনী ব্যক্তি অ্যান্টনি রিসিসের মেয়ে, যার নাম ছিল লোরা। এরপর সিন চলে যায় জ্যানিয়া আর লুসিয়ানের কাছে। তারা ফুল সংগ্রহ করছিল, যেখানে তারা একে অপরের সাথে প্রথমবারের মতো দেখা করে। তারা এখানে ম্যাডাম আয়ারল্যান্ড নামে এক মহিলার অধীনে কাজ করত। জিন যেখানে কাজ করে সেখানে ফুল কিংবা পাথের গন্ধ কিভাবে বের করে আনতে হয় সেটা শেখানো হয়। এটা ছিল একটা বড় ফ্যাক্টরি, যেখানে একসাথে অনেক ধরনের পারফিউমের বেস লিকুইড তৈরি করা হতো। সেখানে কাজ করার সময় জিনের কাজ দেখে ম্যাডাম তার প্রশংসা করে। এদিকে লুসিয়ান আর জেনিকে দেখানো হয় তারা একটা ঘরে রোমান্স করছিল, কিন্তু হঠাৎ করে মেয়েটি চিলেকোঠায় উঠে যায়। লুসিয়ানও সেখানে উঠতে গেলে মেয়েটি তাকে ফেলে দেয়, ফলে সে রাগ করে সেখান থেকে চলে যায়। জেনি চিন্তায় পড়ে যায় সে এখন কিভাবে এখান থেকে নামবে। কিন্তু হঠাৎ করে কারো আসার শব্দ শুনতে পায়। সে ভাবে হয়তো তার বয়ফ্রেন্ড আবারও ফিরে এসেছে, কিন্তু পরে দেখা যায় সেখানে জিন এসেছে। এর পরের সিনে জিনকে খুব স্বাভাবিকভাবে কাজ করতে দেখা যায়, আর সেই বড় মেশিনের ভেতর জেনের লাশ দেখা যায়। আসলে জিন মানুষের শরীরের গন্ধ সংরক্ষণ করতে চায়, তাই যেভাবে ফুলের গন্ধ সংরক্ষণ করা হয় সেই পদ্ধতি ব্যবহার করে মেয়েটির শরীরের গন্ধ সংরক্ষণের চেষ্টা করে। হঠাৎ সেখানে এক মহিলা চলে আসে ম্যাডামের সাথে দেখা করতে। মহিলাটি তাকে একা দেখে জিজ্ঞেস করে, তুমি এখানে একা কী করছো? এই বলে সে ভেতরে দেখতে চায়। মেশিনটি ঢাকা দেখে মহিলাটি সেটি দেখতে চায়। তখনই সেখানে ম্যাডাম আর ড্রট চলে আসে। মেশিনটা ঢাকা দেখে ম্যাডাম জিজ্ঞেস করে, তুমি এটা ঢেকে রেখেছো কেন? তখন জিন ম্যাডামকে বলে, এটা একটা এক্সপেরিমেন্ট, আমি ফুলগুলোকে দিনের আলো থেকে বাঁচানোর জন্য একটা কাভার করে রেখেছি। এটা শুনে ম্যাডাম খুশি হয়, কিন্তু ড্রট লিকুইড বেসের কোনো গন্ধই পায় না। একজনকে খুন করে কিভাবে কনফিডেন্টলি সে সব কিছু ম্যানেজ করছিল, বাপরে বাপ। যখনই সে দেখে এই পদ্ধতিতে মানুষের গন্ধ সংরক্ষণ করা যাচ্ছিল না, সে অন্যভাবে এটা পরীক্ষা করার চেষ্টা করে। এবার জিন একজন যৌনকর্মীর কাছে যায় এবং তাকে তার রুমে নিয়ে আসে এবং তার শরীরের উপর পশুর চর্বি মাখিয়ে একটা লেয়ার তৈরি করতে শুরু করে। কিন্তু যৌনকর্মী তার কর্মকাণ্ড দেখে ভয় পেয়ে যায়, তাই তার টাকা ফেরত দিয়ে সেখান থেকে চলে যেতে চায়। তখনই জিন তাকে হত্যা করে এবং তার পুরো শরীরে পশুর চর্বি মেখে কাপড়ে মুড়িয়ে ফেলে। এরপর সে কাপড় আর ওই মেয়েটির চুল নিংড়ে কিছু পদ্ধতির মাধ্যমে তেল বের করে আনে। এভাবে জিন তিনটে খুন করে। পরের দিন এলাকাবাসীরা সেই যৌনকর্মীর লাশ নিয়ে যায়। পাশে তার কুকুরটিও ছিল, আর জিন দূর থেকে সব কিছু দেখছিল। হঠাৎ করে সে পারফিউম বের করে তার হাতে এক ফোঁটা ঢাললে কুকুরটি দৌড়ে আসে এবং তার হাত চাটতে শুরু করে। এতে বোঝা যায় যে তার এক্সপেরিমেন্ট সফল হয়েছে। এরপর সে 13টি বোতলের একটা সেট তৈরি করে, যার মানে হলো প্রতিটি বোতলের জন্য তাকে একটি করে খুন করতে হবে। যেভাবে যৌনকর্মীকে হত্যা করেছে সেই একই প্রসেসে আরও 12টি মেয়েকে হত্যা করতে হবে। তাহলে সে দুনিয়ার সব থেকে নিখুঁত পারফিউম বানাতে পারবে, যার গন্ধের কোনো তুলনাই হবে না। তবে এই শহরে আসার আগে তার প্রথম টার্গেট ছিল লোরা। এই কারণে সে লোরার জন্মদিনের পার্টিতে যায়। সেখানে লোরার বাবা তাদের প্রধান অতিথির সাথে সবাইকে পরিচয় করিয়ে দেয়। সে লোরাকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু লোরা তাকে পাত্তা না দিয়ে লুকোচুরি খেলার অফার দেয় সবাইকে। এরপর তারা সবাই লুকোচুরি খেলতে শুরু করে। সুযোগ বুঝে জিন লোরার উপর হামলা করতে যায়, কিন্তু সেই সময় সেখানে লোরার এক্স বয়ফ্রেন্ড চলে আসে এবং লোরাকে কিস করতে চায়, কিন্তু লোরা তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এদিকে লোরার বাবা রিসিস লোরাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। এখানে বলে রাখা ভালো যে লিসিস লোরাকে অনেক ভালোবাসত। এই পৃথিবীতে তার মেয়ে লোরা ছাড়া কেউই ছিল না তার। সবাই লুকোচুরি খেলে ফিরে আসছিল, কিন্তু লোরা আর ফিরে আসে না, তাই তার বাবা অনেক চিন্তিত হয়ে পড়ে। এদিকে জিনকে দেখানো হয় সে একই পদ্ধতিতে একটি মেয়ের শরীর থেকে তেল বের করছিল। অন্যদিকে রিসিসের কাছে তার মেয়ে লোরা ফিরে আসে। তাহলে জিন কাকে হত্যা করলো? সেই পার্টিতে দুই যমজ বোন আলভিন আর ফ্রান্সওয়াসকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এদিকে দেখা যায় জিন দুই যমজ বোনকে খুন করে এবং তাদের চুল কেটে নেয়। আগের মতোই তাদের শরীর থেকে তেল বের করে আনে। এভাবেই তার পারফিউমের প্রথম 3টি বোতল সম্পূর্ণ হয়ে যায়। এতে সে অনেক আনন্দ অনুভব করে, কিন্তু সেখানে হঠাৎ করে ডোরট চলে আসে। সে প্রচণ্ড পরিমাণ রেগেছিল, কারণ জিন কোনো কাজই করছিল না। কিন্তু জিনের কাছে আসতেই পারফিউমের গন্ধে সে সম্মোহিত হয়ে যায়। আগেই আমরা বলেছিলাম টপ স্তরের গন্ধ কয়েক মিনিটের জন্য স্থায়ী থাকে, তাই ডোরট কয়েক মিনিটের জন্য জিনের প্রতি সম্মোহিত হয়ে গিয়েছিল। পরের দিন শহরের মানুষ সেই যমজ দুই বোনের লাশ পানিতে ভেসে থাকতে দেখে। এতে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই দিকে একটা বৈঠক ডাকা হয়,
যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় পুরো শহরে কারফিউ জারি করা হবে। কিন্তু অনেকে বলে কারফিউ জারি করলে তাদের ব্যবসা বাণিজ্যের অনেক ক্ষতি হয়ে যাবে, তাই শহরের মানুষরা কারফিউ মানে না। ফলে জিন একের পর এক মেয়েকে হত্যা করে এবং একই পদ্ধতিতে তার নিজের কাজ চালিয়ে যেতে শুরু করে। রিসিস অনেক গবেষণার পর কেন এতগুলো মেয়েকে হত্যা করা হচ্ছে তার কারণ বোঝার চেষ্টা করে। যেহেতু মেয়েদেরকে একই পদ্ধতিতে খুন করা হচ্ছে, নিশ্চয়ই খুনের কোনো একটা উদ্দেশ্য আছে এবং সুন্দরী মেয়েদেরকে টার্গেট করা হচ্ছে। রিসিস বুঝে যায় সিরিয়াল কিলারের টার্গেট যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ সে খুন করেই চলবে। এইদিকে শহরের মানুষ এই ধারাবাহিক খুনে আতঙ্কিত হয়ে তাদের ঘরে তালা লাগিয়ে রাখতে শুরু করে। সবাই সবাইকে সন্দেহের চোখে দেখতে থাকে। এইদিকে জিন একের পর এক মোট 12টা মেয়েকে খুন করে এবং এইভাবে তার পারফিউম সেটের 12টি পারফিউম তৈরি হয়ে যায়। এখন শুধু 13 নম্বর বোতলটি খালি ছিল, যার মানে হচ্ছে লরার জীবন এখন বিপদের মধ্যে রয়েছে। এইদিকে শহরের সবাই একটা গির্জায় একত্রিত হয় এবং গির্জার ফাদার গির্জাকে পাপের উৎস বলে অভিহিত করে। এতে সবাই অবাক হয়ে যায়, এমন একটা পবিত্র জায়গা কিভাবে পাপের উৎস হতে পারে। এইদিকে জিন 12টি পারফিউম একটিমাত্র পাত্রে একত্রিত করতে শুরু করে। ঠিক সেই সময় একজন ব্যক্তি এসে জানায় খুনি ধরা পড়েছে এবং সে নিজের অপরাধ স্বীকার করেছে। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু রিপোর্ট পড়ার পর রিসিসের সন্দেহ হয় এই লোকটি হয়তো সত্যিকারের খুনি নয়, কারণ রিপোর্টে লেখা ছিল এমন কিছু ঘটেনি যা খুনির সঙ্গে পুরোপুরি মিলে যায়। এখন পুরো শহর খুনি ধরা পড়ার আনন্দ উদযাপন করে। এখানে লরা অনেক আনন্দ করছিল আর দূর থেকে জিন তার উপর নজর রাখছিল। রিসিসকে অনেক চিন্তিত দেখা যায়। সে তার মেয়েকে বাড়িতে নিয়ে যেতে আসে, কিন্তু লরা যেতে রাজি হচ্ছিল না। এতে রিসিস তার মেয়েকে একটা চর মেরে বসে। লরা রাগ করে সেখান থেকে চলে যায়। এইদিকে আগে থেকে জিন তার জন্য অপেক্ষা করছিল। যখনই সে তাকে খুন করতে যাবে ঠিক তখনই রিসিস সেইখানে পৌঁছে যায় এবং লরার কাছে ক্ষমা চায়। এরপর সে লরাকে নিজের সঙ্গে নিয়ে যায়। রাতে দরজা জানলা ভালো করে লাগিয়ে রিসিস লরাকে শুইয়ে দেয়, কিন্তু সে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে এবং সে দৌড়ে মেয়ের ঘরে চলে আসে। কিন্তু রিসিস দেখে তার মেয়ে ঠিকই আছে। ফলে সে সিদ্ধান্ত নেয় লরাকে নিয়ে এই শহর থেকে চলে যাবে। পরের দিন সকালে রিসিস তার মেয়েকে নিয়ে কৌশলে শহর থেকে বেরিয়ে পড়ে। এদিকে ঘুমন্ত জিন লরার গন্ধ টের পায় এবং সে বুঝে যায় যে তারা শহর ছেড়ে চলে যাচ্ছে। ফলে সেও তার জিনিসপত্র নিয়ে গার্ডকে জিজ্ঞেস করে যে তারা কোন পথে গিয়েছে। গার্ড তাকে বলে তারা উত্তর দিকে গিয়েছে, কিন্তু জিন তার ঘ্রাণ শক্তির মাধ্যমে জানতে পারে তারা অন্য পথে গিয়েছে। তাই সে সঠিক রাস্তা দিয়ে তাদের পিছু করতে শুরু করে। অন্যদিকে সে যৌনকর্মীর কুকুরটি জিনের রুমে একটা জায়গায় পৌঁছায়। তার মালিকের সব কাপড় মাটি থেকে টেনে বের করে। তখন সেখানে ড্রট আসে এবং এখানে অনেকগুলো মেয়ের চুল দেখতে পায়, আর সে সব কিছু বুঝে যায়। এরপর এক এক করে 12টি মেয়ের জামা কাপড় উদ্ধার করা হয়। এতে সবাই বুঝে যায় যে জিন হচ্ছে আসল খুনি। এদিকে রিসিস তার মেয়েকে নিয়ে রাত কাটানোর জন্য একটা গেস্ট হাউসে ওঠে। তাদেরকে সব থেকে সুন্দর রুম দেখালেও রিসিস তাতে রেগে যায় আর বলে আমাদের নিরাপত্তা দরকার, সুন্দর রুমের দরকার নেই। রাতে খাবার সময় লরা জানতে চায় কেন তার বাবা তার সাথে এমন করছে। তখন রিসিস বলে এই সব আমি তোমার নিরাপত্তার জন্য করছি। আমি চাই না তুমি বাকি মেয়েদের মতো মারা যাও। তোমার থেকে সুন্দরী এদের মধ্যে কেউ ছিল না, হয়তো তুমি ছাড়া খুনির টার্গেট পূরণ হবে না। সে আরও জানায় আমি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। এটা শুনে লোরা রেগে যায় এবং নিজের রুমে চলে যায়। তখন রিসিস বাইরে থেকে রুমটি লক করে দেয় এবং চাবিটা নিজের কাছে রেখে দেয়। এইদিকে জিন গন্ধ অনুসরণ করে হোটেলে পৌঁছে যায় এবং সে সব কিছু প্রস্তুত করে তার ব্যাগে ঢুকিয়ে নেয়। সে চুপি চুপি চাবিটি চুরি করে লরার রুমে প্রবেশ করে এবং লরার দিকে এক নজরে তাকিয়ে থাকে। লরার ঘুম ভেঙে যায়, লরাও তার দিকে তাকিয়ে থাকে। এরপর সকাল হয়। রিসিস আত্মবিশ্বাস নিয়ে প্রস্তুত হয়ে তার মেয়ের রুমে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে লরার শরীর উলঙ্গ অবস্থায়, তার মৃতদেহ খাটের উপর পড়ে আছে। রিসিস কান্নায় ভেঙে পড়ে। এত চেষ্টা করেও সে তার মেয়েকে বাঁচাতে পারল না। এদিকে জিনকে দেখানো হয় সে 12টি পারফিউমের মধ্যে তার সর্বশেষ 13 নম্বর পারফিউমটি একসাথে মিশিয়ে একটা নিখুঁত পারফিউম তৈরি করে। কিন্তু ঠিক তখনই কিছু সৈনিক সেখানে চলে আসে এবং তাকে ধরে ফেলে। তাকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয় এবং অনেক টর্চার করা হয়। রিসিস তখন জিনকে জিজ্ঞেস করে তুমি আমার মেয়েকে কেন খুন করলে? জিন শুধু একটাই উত্তর দেয় আমার ওকে দরকার ছিল। পরের দিন শহরের সব মানুষ জিনের মৃত্যুদণ্ড দেখার জন্য একই স্থানে জড়ো হয়। জল্লা দিলে সবাই তাকে হাততালি দিয়ে স্বাগতম জানায়। এদিকে আমরা দেখি সৈনিকরা জিনকে নিয়ে যেতে এসছে। তখন সুযোগ পেয়ে জিন নিজের তৈরি পারফিউমের বোতলের ঢাকনা খুলে দেয় আর কিছু পারফিউম তার শরীরে মেখে নেয়। এরপর সব কিছু উল্টাপাল্টা হতে শুরু করে। যারা তাকে হত্যা করতে চেয়েছিল তারাই এখন তাকে রাজকুমারের মতো সম্মান দিয়ে পোশাক পরিয়ে জনসাধারণের সামনে নিয়ে আসে। জিন যখন পৌঁছায় তখন জল্লাদ তার সামনে মাথা নত করে বলে এই মানুষটি ইনোসেন্ট। এরপর জিন তার পকেট থেকে একটা রুমাল বের করে কয়েক ফোঁটা পারফিউম লাগিয়ে বাতাসে ছড়িয়ে দেয়। সাথে সাথে সবাই মোহিত হয়ে পড়ে এবং বলতে থাকে সে মানুষ না, সে একজন দেবতা।
সবাই তার সামনে মাথা নিচু করে নত হয়। তখন জিন আত্মবিশ্বাসের সঙ্গে বাহু মেলে সবার অভিনন্দন গ্রহণ করে এবং ভেতরে ভেতরে খুব খুশি হয়। এরপর সে তার রুমালটি পকেট থেকে বের করে বাতাসে ছড়িয়ে দেয়। রুমালটি ভিড়ের মধ্যে উঠতে থাকে। মানুষ উন্মাদ হয়ে যায়। সবাই সব কিছু ভুলে কাপড় চোপড় খুলতে শুরু করে এবং একে অপরকে ভালোবাসতে শুরু করে। এমনকি গির্জার ফাদারও মাতাল হয়ে এইসব কাজ করছিল। এই দৃশ্য দেখে জিনের মনে আবারও সেই ফল বিক্রেতা মেয়েটার কথা মনে পড়ে যায়। সে ভাবে মেয়েটা যদি আজকে বেঁচে থাকতো তাহলে জিন তার প্রেমে পড়তো এবং তার ঘ্রাণকে সারা জীবন যত্ন করে রাখত। এই ভাবনা ভাবতে ভাবতে সে বিষণ্ণ হয়ে পড়ে। ঠিক তখনই রিসিস তার তলোয়ার হাতে জিনকে মারতে আসে, কিন্তু জিনের কাছে এসে সেও পারফিউমের ঘ্রাণে সম্মোহিত হয়ে যায় এবং জিনকে জড়িয়ে ধরে তার কাছে ক্ষমা চাইতে থাকে। কয়েকদিন পর যখন পারফিউমের প্রভাব কমে যায় তখন একে একে সবার হুঁশ ফিরে আসে। হুঁশ ফিরে তারা নিজেদের উলঙ্গ অবস্থায় আবিষ্কার করে এবং নিজেদের এই অবস্থা দেখে তারা এতটাই লজ্জায় পড়ে যায় যে তাদের মুখ লুকাতে চায়। এরপর ড্রটকে বন্দি করা হয়, কারণ সব খুন তার বাড়িতেই ঘটেছিল, তাই তাকে অপরাধী ঘোষণা করে ফাঁসি দিয়ে মারা হয়। ড্রটের মৃত্যুর মধ্যে দিয়ে পুরো সিনটি ক্লোজ হয়ে যায়। এইদিকে জিন শহর ছেড়ে প্যারিসের দিকে রওনা হয়। সে অর্ধেক রাস্তা পর্যন্ত পৌঁছে গিয়েছিল, কিন্তু তখনও তার কাছে অনেকটা পারফিউম ছিল। সে চাইলে পুরো পৃথিবীকে নিজের অধীনে আনতে পারত। তার কাছে পৃথিবীর সব কিছু পাওয়ার ক্ষমতা ছিল, কিন্তু সেই সব কিছুই ছিল একরকমের মিথ্যা, কারণ সেই পারফিউম তার জন্য সব কিছু করলেও কোনো মানুষ তাকে ভালোবাসতো না এবং সেও কাউকে ভালোবাসতে পারতো না। এইসব ভাবতে ভাবতে 1766 সালের এক রাতে সে পৌঁছে যায় প্যারিসের সেই পুরনো মাছের বাজারে, যেখানে তার জন্ম হয়েছিল। সেখানে পৌঁছে তার বাকি থাকা পারফিউম সে নিজের মাথায় ঢেলে দেয়। পারফিউমের গন্ধ ছড়ানোর সঙ্গে সঙ্গে সেখানে থাকা সব মানুষ তার সুগন্ধে মাতাল হয়ে যায় এবং জিনকে একজন দেবদূত মনে করে তাকে ভালোবাসতে ছুটে আসে। তারা জিনের শরীরের ঘ্রাণ নিতে নিতে জিনকে ছিঁড়ে ফুঁড়ে খেয়ে ফেলতে থাকে। অল্প সময়ের মধ্যেই জিনের দেহ আর খুঁজে পাওয়া যায় না। এই দুনিয়া থেকে জিনের অস্তিত্ব একেবারেই মুছে যায়। পড়ে থাকে শুধুমাত্র তার জামা কাপড়। পরের দিন সকালে প্রতিদিনের মতো মাছের বাজার বসে। সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। কয়েকটি শিশু জিনের পরে থাকা কাপড় চোপড় কুড়িয়ে নিয়ে দৌড়ে চলে যায়। শেষে সেই বিশেষ পারফিউমের এক বিন্দু মাটিতে পড়ে যায়, আর এভাবেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের অসাধারণ একটা মাস্টারপিস মুভি। যদি এই ধরনের মুভি আরও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।